যে সমস্ত প্রবাদ প্রতিম নির্দেশকের সঙ্গে কাজ করেছি তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন শক্তি সামন্ত। আপনারা ভাবুন কত সমস্ত বড় বড় ছবি উনি করেছেন, অমানুষ, আহ, অনুসন্ধান, এ সমস্ত ছবি ওনার করা, মিঠুনদার সঙ্গে অন্যায় অবিচার। সেই শক্তি সামন্ত মুম্বাদাকে নিয়ে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি ছবি করেছিলেন, যেটার নাম হচ্ছে দেবদাস। শেষ বাংলার দেবদাস সম্ভবত এটাই। তো দেবদাসে মুম্বাদা যখন অভিনয় করছেন, তো তখন আমার ওখানে একটা ছোট্ট এন্ট্রি হলো। কিভাবে হলো? এই যখন বিয়ে করে বাড়ি চলে যাচ্ছে, সেই সময় একটা সিকোয়েন্স হলো, যে সময় রাস্তায় একটা বাউলকে ইউজ করা হলো, যে বাউল গান করতে করতে যাচ্ছে। সিকোয়েন্সের কুমার শানুর একটা গান আছে, তো সেই কুমার শানুর গানটা একটা বাউল গাইতে গাইতে যাবে, গানটা একটু বাউল অঙ্গের গান, তো গাইতে গাইতে বেরিয়ে চলে যাবে, সেইটা ছিল সিনটা। তো যার জন্যে একজন বাউলকে সিলেক্ট করা হয়েছিল, তিনি হচ্ছেন প্রহ্লাদ ব্রহ্মচারী। তো তাকে নেওয়া হয়েছিল, তিনি জিনিসটা পারপাসটা করবেন। এবারে যখন শুটিংয়ে যাওয়া হলো, তখন একটা এমন ঘটনা ঘটলো যে প্রহ্লাদ ব্রহ্মচারী একদমই শক্তি সামন্তকে স্যাটিসফাই করতে পারলেন না। উনি কিছুটা গুলিয়ে ফেললেন, প্রথমত কথাগুলো ঠিকঠাক লিপসিঙ্ক করতে পারলেন না, এবং তার সঙ্গে আরও অনেকগুলো সমস্যার সৃষ্টি হলো। কিছু কিছু অ্যাকশনস সম্ভবত ওনাকে দেখানো হয়েছিল, মানে যিনি ডান্স ডিরেক্টর তিনি হয়তো দেখিয়েছিলেন, যেটা উনি করতে পারলেন না। তো খুব বিরক্ত হয়ে গেছিলেন যে একটা এরকম সিকোয়েন্স পুরো একটা দিন এভাবে নষ্ট হয়ে গেল, কাজটাও হলো না, কিছু না। তো ওটা ছবিতে অ্যাকসেপ্ট করা যাবে না, এটাই উনি বললেন, এবং সেই নিয়ে খুব চিন্তায় ছিলেন। তো যেহেতু বুম্বাদা সেখানে এই ছবির নায়ক, তাই বুম্বাদা এবার একটুখানি দেখলেন যে আমাকেই একটুখানি দেখতে হবে, উঠে পড়ে লাগতে হবে। তো উনি তখন বললেন যে দেখুন, একটি ছেলে আছে, তার নাম খরাজ মুখার্জি, আমাদের খুবই পরিচিত, এখানে অভিনয় টভিনয় করে, আপনি একবার ওকে দেখতে পারেন। সে আবার ধ্যারাবে না তো, উম, সেটা বলতে পারছি না, তবে মনে হয় ধ্যারাবে না, ভালোই কাজ করবে, ঠিকঠাকই করবে। তো বুম্বাদার কথায় ভরসা করে বললেন ডেকে পাঠাও। তো আমি গিয়ে শক্তি সামন্তর সঙ্গে দেখা করলাম। তো অত বড় মানুষের সঙ্গে দেখা করছি, তো ভয় ভয় তো লাগছেই। তা আমাকে তখন উনি বললেন যে পারবে তুমি? আমি বললাম যে আমি ঠিক জিনিসটা এখনো শুনিনি, ব্যাপারটা কি একটু বুঝে নিতে হবে। তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বললেন যে বুঝিয়ে দাও তোকে ব্যাপারটা কি। তো উনি আমাকে বুঝিয়ে দিলেন যে এইরকম এরকম সিকোয়েন্স আছে, যে যখন বিয়ে করে বেরিয়ে চলে যাচ্ছে নায়িকা, তখন পালকিতে করে যাচ্ছে, তো আর যাওয়ার পথে তখন সেখানে একটা পাল দিয়ে দিয়ে যাচ্ছে, একটা মাঠে দিয়ে একটা বাউল গান করতে করতে, যেটা ওই সিকোয়েন্সটাকে আস্তে আস্তে সুন্দর করে তুলবে। কুমার শানুর একটা গান আছে, সেটা করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, বুঝতে পেরেছি। তখন আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে তোমাকে একটুখানি ওয়ার্কশপে যেতে হবে, ডান্স ডিরেক্টর যেটা চাইছেন সেটা করতে হবে। আমি তখন বললাম বেশ ঠিক আছে। পরের দিন প্রায় বেলা 11টা নাগাদ আমাদের লেক মার্কেটের উল্টো দিকে একটা ঘর, সেই ঘরটার মধ্যে মানে সেটা একটা রিহার্সাল প্যাড, সেখানটাতে আমার ওই জিনিসটা করার কথা, মানে ওনারা শিখিয়ে দেবেন। তো যিনি ডান্স ডিরেক্টর ছিলেন, তিনি মানে আমি ইন্টু টু, মানে আমার ডবল মোটা, এরকম একজন বেশ মোটা সোটা ভদ্রলোক, আর তার একজন অ্যাসিস্ট্যান্ট, একজন মহিলা আছেন, তিনি অবশ্য কোনোরকম চেহারা না, স্বাভাবিক নর্মাল চেহারা। তো তারা আমাকে মানে সেই একটা মিউজিক ডোং টং টং ডং ডং টং টং এরকম একটা, মানে যাকে বলে যে ওই একতারা বাজার, যে সেই একতারা মিউজিকের সঙ্গে একটা নাচ, এরকম টং 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 ডং ডং টং, এরকম একটা নাচ আমাকে দেখিয়ে শিখিয়ে দিলেন।
তার সঙ্গে পায়ের স্টেপটা কি হবে সেটা আমাকে দেখিয়ে দিলেন। তো আমি মনে মনে বললাম যে বুঝতে পেরেছি কেন প্রহ্লাদ ব্রহ্মচারী পারেননি করতে। এই সমস্ত স্টেপ উনি কি করবেন, স্বাভাবিক বাউলের যে স্টেপ যদি হতো সেটা হয়তো পারতেন। যাই হোক, আমি সেটাকে অনেক কষ্ট করে আয়ত্ত পায়ত্ত করে নিলাম যে যা হোক বাবা পারবো বোধহয়, হয়ে যাবে ঠিকঠাক। চিন্তায় আছি খুবই। পরের দিন ওই এখন যে জায়গাগুলো সমস্ত সব মানে পাকাপোক্ত হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে, সেসব জায়গা তখন ব্যারেন ল্যান্ড হিসেবে ছিল। তো সেখানটাতে আমাদের এই এই কলকাতার শেষ দিকে আর কি, মানে রাজারহাটের অঞ্চলে আর কি, সেই জায়গায় ইয়ে হবে, শুটিং হবে। তা আমি সকাল গিয়ে, আমাকে নিয়ে গিয়েছে, তা আমি মেকআপ টেকআপ করে এক গাল দাড়ি ফাড়ি নিয়ে একটা বাউল সেরেছি, মাথায় পাগড়ি ফাগড়ি পরিয়ে টরিয়ে আমাকে বসিয়ে রেখে দিয়েছে। আমি বসে আছি, অনেকক্ষণ বসেছিলাম। তারপর লাঞ্চ ব্রেক হয়ে গেল। আমি বললাম আমি লাঞ্চ ফাঞ্চ করবো না, আমার এইসব দাড়ি ফাড়ি নিয়ে আমার লাঞ্চ ফাঞ্চ করতে ইচ্ছে করছে না, আর তাছাড়া খুব টেনশনে আছে, আমি কাজটা শেষ করব তারপর কিছু। তো যাই হোক, লাঞ্চ ব্রেক শেষ হলো 2-2:30 পর। তারপরে আমাকে বললেন ডাকো ওকে। তো আমি গেলাম, যাওয়ার পর ওই বললে যে দেখি শুরু করো। তো ট্রলি আছে, ট্রলির ওপরে আপনারা তো জানেন যে ট্রলির ওপরে একটা ওই যেটা থাকে যার উপর ক্যামেরাটা বসে আর কি, ওই বিয়ের স্ট্যান্ডটা, তার ওপরে প্ল্যাটফর্মটার ওপরে বসে আছেন মিউজিক ডিরেক্টর। তিনি একটা চেয়ার নিয়ে বসে আছেন, একটু মোটাসোটা লোক বলে একটু হাঁটতে চলতে অসুবিধা হয়, তো উনি বসে আছেন। এবার যথারীতি মিউজিক শুরু হয়েছে, উনি বসে বসে শক্তি সামন্ত দেখছেন। এবার ডং ডং টং ডং মিউজিক আরম্ভ হয়েছে, আর সঙ্গে সঙ্গে আমিও যথারীতি টং 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 ডং টং টং। শক্তি সামন্ত বলে এই দাদা দাদা রাখো রাখো রাখো, কাট 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 কাট, তুমি এখানে এসো। আমাকে ডাকলেন, আমি গেলাম। যাওয়ার পর বললেন বাঙালি তো? আনাম হ্যাঁ বাঙালি, মুখার্জি নাম, খরাজ মুখার্জি। তুমি কি পাঠ করছো বলো তো? আনাম বাউলের চরিত্র করছি। থাকো কোথায়? আনা কলকাতায়, এখানে, দেশের বাড়ি বীরভূম। আবার বীরভূম? আনাম হ্যাঁ। তো বাউল কেমন করে একতারা বাদ জানো? জানো, দেখেছো একতারা, দেখেছো কখনো? হ্যাঁ, আমি কেন দেখবো না? তো কেমন করে একতারা বাজায়, কেমন করে? আনাম একতারা এমনি এমনি করে বাজায়। আমি বাজিয়ে দেখালাম, কারণ বাজাতে একটু একটু জানিও। তো আমি একটু বাজিয়ে যেরকম আঙুল দিয়ে দিয়ে টেনে টেনে বাজায়, সেটা আমি করে ওনাকে দেখালাম। বলে এই তো বাজাতে পারো তো? হ্যাঁ, পারবো না কেন? তাহলে এমনি 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 কি করছো তুমি? আর কি করবো, যা আমাকে দেখিয়ে দিয়েছেন, মানে মানে ডিরেক্টর সেভাবে, মানে ওই মিউজিক ডিরেক্টর বলে, তাহলে তুমি এইরকম এরকম এইরকম কি করছো এটা? আমি বললাম যে ওই যে আমাকে ডান্স ডিরেক্টর উনি আমাকে যা দেখিয়েছেন আমি সেটাই করছি। বলে কে দেখিয়েছে? আমি তো উনি দেখিয়েছেন। তো কি জানে নাকি? তা কি করবো বলুন, উনি আমায় যা বলবেন সেটা তো আমি করতে বাধ্য না। উনি সঙ্গে সঙ্গে প্রোডাকশন ম্যানেজারকে ডাকলেন, এই प्रोडक्शन इनको फ्लाइट का टिकट दे दो, वापस भेज दो। তো ওনাকে বলে দিলেন পরিষ্কার ফ্লাইটের টিকিট কেটে ওনাকে ব্যাক করে বোম্বে চলে যেতে। এবং তারপর আমাকে বললেন তুমি যেটা করছো করে দেখাও দেখি। তো আমি যথারীতি হাতটা এরকমভাবে তুলে টং ডং 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 টং ডং 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 টং ডং 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 টং ডং 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 করে যে পথ দিয়ে যায় রে বন্ধুর গানটা গাইতে আরম্ভ করলাম। তো উনি বলেন তো কি চমৎকার হচ্ছে, চলো চলো ওইভাবেই করবো। তারপরেতে উনি ক্যামেরা সেট করলেন একদম আমার হাতের কাছে, একদম হাতে ওই একতারাতে, এবং সেই একতারাতে উনি ওই আমি বাজাচ্ছি, ওই বাজানো থেকে ক্যামেরাটা ধরে ওখান থেকে আস্তে 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 আমার মুখের কাছে আসলেন, এবং আমিও হাতটা আস্তে আস্তে বাড়াতে 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 আমার মুখের কাছে নিয়ে আসলাম, নিয়ে বাজাতে আরম্ভ করলাম। উনি সেটা শুনলেন এবং শোনার পর বললেন টেক করব, এবং সেইটা শুরু হলো টেক। এবং বিশ্বাস করুন এই গোটা গানটা আমার রেকর্ড করতে ওই যে আড়াইটে থেকে সানডাউন মানে বিকেল 5টা, তার মধ্যে কিন্তু পুরো গানটা রেকর্ড করে আমরা কমপ্লিট করে ফেললাম। এই ছিল শক্তি সামন্তর সঙ্গে
আমার প্রথম পরিচয়, এবং আপনারা যারা দেবদাস দেখেছেন তারা নিশ্চয়ই এই গানটা দেখেছেন। এবং আমার নিজের তরফ থেকে মানে কি বলবো যে আমার যদি বলেন যে মাথার টুপি, সেই টুপিতে একটা মানে নতুন ঝকঝকে ফেদার বা একটা পালক আমার মাথার মুকুটে লেগে গেল। এটা সত্যি কথাই যে শক্তি সামন্তর মতন একজন নির্দেশকের সঙ্গে কাজ করতে পারার একটা অন্যরকম অভিজ্ঞতা, একটা অন্যরকম তৃপ্তি, একটা অন্যরকম আনন্দ নিশ্চয়ই পাওয়া যায়। তো এই ছিল ওনার কাজের ধারা। সিম্পল, সহজ, সুন্দরভাবে কাজ করা। এবং বাংলা হয়তো উনি থাকেননি, বহুদিন কাজ করেছেন বম্বেতে, কিন্তু বাংলা উনি ভোলেননি। বাংলার প্রতিটি বাউল বা বলুন বিভিন্ন মানুষ বা তাদের কথাবার্তা, কোনো কিছুতেই ওনার কোনো জড়তা ছিল না, বা কোনো কিছু বুঝতে ওনার কখনো অসুবিধা হয়নি। বুম্বাদাকে নিয়ে অসামান্য একটা ছবি করেছিলেন আমাদের শক্তি সামন্ত। আরও মজার মজার গল্পে ফিরে আসবো, দেখতে থাকুন খরাজ খাজানা।